আমার আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে বউ আনলেন বাড়িতে, সেই দিন আমার মা তেড়ে গিয়ে নতুন বউয়ের চুলের মুঠি ধরলেন। অগ্নিচক্ষু নিয়ে দাঁত কিরমির করে চেঁচিয়ে বললেন, হারামজাদি, আমার সংসার খাইতে আইছে। বাবা কোথা থেকে চিলের মতো উড়ে এসে আমার মায়ের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। টেনে হিঁচড়ে অন্য ঘরে নিয়ে যেতে বলল। এই পাগল মহিলারে ঘর থেকে বাহির করছে কে? ঘর থেকে বের করেছিল আমার দাদি। দাদি এই কথা বাবার সামনে বললেন না। আমার মায়ের মাথা খারাপ, সুতরাং এই পাগল মহিলা নিয়ে সংসার করা যাবে না ঘোষণা দিয়ে দাদি নতুন করে ছেলের বউ পছন্দ করে আনলেন। আমার মা সবসময় পাগলামি করেন না। পাগলামি করেন এমন না, মাঝে মাঝে দেখে মনে হবে পুরোপুরি সুস্থ মানুষ, ঠিকঠাক খাচ্ছে, রান্নাবান্না করছে, ঘরের সব কাজ একা করছে। আবার কিছু সময় থাকে তখন মন চাইলে সারা রাত কেঁদে পার করে। কখনো পুকুরে ডুবে বসে থাকে, কেউ তুলতে গেলে চেঁচিয়ে বলবে শরীর জ্বালা করতেছে, যাও এইখান থেকে, আর সারাদিন এইখানেই থাকমো। আমার দাদি বসে বসে কপাল চাটতেন, আহারে এত সুস্থ সবল বউ হঠাৎ এমন পাগল হয়ে গেল কেন? জিনে ধরছে এই ঘোষণা দিয়ে বিশু কবিরাজকে আনা হলো। ঝাড়ু পেটা, শুকনো মরিচ নাক দিয়ে ঢুকানো ছাড়া আরও অনেক কারসাজি করা হলো বদ জিনের আসর থেকে মুক্তি করতে। শেষমেশ কোনো লাভই হলো না। একদিন মাথায় রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া গেল পুকুর পাড়ে। সবাই বলল জিন আঘাত করেছে। শতবর্ষী পুরনো পুকুর, কথিত আছে সোনার থালা বাসন পাওয়া যেত এই পুকুরে। কতবার মানুষ জিন দেখছে এই পুকুরে। এই জিন কোনো মতে মায়ের ঘাট থেকে নামবে না, তা বুঝে গিয়েছিল সবাই। দাদি বড় গড় দেখে বাবাকে নতুন করে বিয়ে করালেন। দাদির মুখে অপুরন্ত খুশির ঝিলিক। আমার মায়ের মাথা আগের চেয়ে আরও খারাপ হওয়া শুরু করলো। কাছে গেলে হাত কামড়ে ধরতেন, আঘাত করতেন। বাধ্য হয়ে মাকে ঘরবন্দি করা হলো। মা জানালা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, তবে আশ্চর্যজনকভাবে মা আমাকে কিছু বলতো না। আঁচলে খুঁট থেকে 2-5 পয়সা আমাকে দিত। সুযোগ পেলে জানালা দিয়ে হাত বাড়িয়ে বলতো, আমার কাছে একটু আহো মা, তোমারে আদর কইরা দিই। আমি নির্ভয়ে মায়ের কাছে যেতাম। মা ছাড়া আমার আর কোনো নিরাপদ আশ্রয় ছিল না। দুনিয়া থেকে আমি জাহান্নামে চলে গেলাম। পান থেকে চুন ঘষলে সৎ মায়ের গালিগালাজ, মারধর শুরু হয়। বাবার কাছে গিয়ে বানিয়ে বানিয়ে কথা বলতো। বাবাও আমাকে কথা শোনাতে ছাড়তো না। তবে সৎ ভাইটা কেন যেন আমাকে ভীষণ ভালোবাসতো। আমি হাপসু নয়নে কাঁদলেও কোথা থেকে আচারের প্যাকেট এনে দিয়ে বলতো, আপা বেশি ব্যথা পাইছ? আমি টলমল চোখে ওর চুলে হাত বুলিয়ে বলতাম, না পাই নাই। আমার শৈশব কাটলো এই অসুস্থ পরিবেশে। গালিগালাজ, ঝগড়াঝাটি, মারামারি দেখে আমার ছোট্ট মন বিষিয়ে গেল। আমার মগজে ঢুকে গেল বিয়ে মানে একটা অশান্তির জায়গা। পড়ালেখাও হলো না ঠিকঠাক। মোটামুটি জিপিএ নিয়ে এসএসসি পাশ করলাম। আমার বিয়ের জন্য তোড়জোড় শুরু করলো। না ছিল সৌন্দর্যের বাহার, আর না ছিল বিদ্যাবুদ্ধি। বাবার মুখের উপর কিছু বলবো সেই সাহসও ছিল না। যেই দিন আমাকে প্রথম দেখতে এলো, চোখের জলে সব ঝাপসা হয়ে গেল। কেন যেন মনে হচ্ছিল আমার ভাগ্য আমার মায়ের মতো হবে। ছেলেটার ধান পাটের ব্যবসা আছে, শহরে মুরগির দোকান আছে, মোটামুটি অবস্থা সম্পূর্ণ। আমার বাবা খুশিতে গড়মড় হয়ে রাজি হয়ে গেল। সৎ মা পাত্রপক্ষের সামনে আমাকে জড়িয়ে ধরে বললেন, এই আমার নিজের মাইয়ার মতো, একটা ফুলের টোকাও জীবনে দেই নেই। মোটামুটি ধুমধাম করে আমার বিয়ে হলো। আমার স্বামীকে আমি অকারণে ভয় পেতে শুরু করলাম। আমার মনে হতে থাকলো সুযোগ পেলেই সে আমার গলা টিপে ধরবে, জ্বলন্ত কাঠ দিয়ে হাতে ছ্যাঁকা দিয়ে দিবে। বিয়ের 5 দিন পরের ঘটনা। মনির আমাকে 1 গ্লাস পানি আনতে বলল। পানি গ্লাস এগিয়ে দিতে গিয়ে আমার হাত ঠক ঠক করে কাঁপছিল। মনির অবাক হয়ে জিজ্ঞেস করলো, রেনু কি হয়েছে তোমার? তুমি আমারে ডরাও কেন? এই প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারলাম না। অপ্রেমে যার বেড়ে ওঠা প্রেম তার সহ্য হবে কিভাবে? সেই দিন রাতে মনির আমাকে কাছে বসিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি আরও পড়তে চাও? তোমার বান্ধবী নাহারে সেদিন দেখলাম কলেজে যাইতেছে, তোমার কথা জিগাইলো। তুমি যদি পড়তে চাও আমার কোনো অসুবিধা নেই। আমার অনেক পড়ার ইচ্ছা ছিল। আব্বা মরার পর আর উপায় ছিল না। ইন্টার পাসের পর আর হইল না কিছু। বলতে গেলে মনিরের ইচ্ছাতে আমি কলেজে ভর্তি হলাম। আমার শাশুড়িরও কোনো আপত্তি ছিল না। আমি কলেজ থেকে ফিরে দেখতাম সে বাড়ির সব কাজ করে রেখেছে। গরম ভাতের প্লেট সামনে এগিয়ে দিতে আমার ভেতরটা জল জল করে উঠত। সময়ে অসময়ে আমি শাশুড়ির কোলে মাথা রেখে বলতাম, আমার মাথা ব্যথা করতেছে, একটু দোয়া পড়ে ফু দিয়া দেন।
আম্মা চুলে বিঁধি কেটে দিতেন, আমার চোখ জল ভরে যেত। আম্মা টের পেয়ে জিজ্ঞেস করতেন, কান্তাছো কেন গো মা? আমি সেই কান্নার কারণ বলতে পারতাম না, শুধু ফুফিয়ে ফুফিয়ে বলতাম, আমারে কোনো দিন পর কইরা দিয়েন না, আপনার পায়ে একটু জায়গা দিয়েন। সে আমাকে পায়ে নয়, আজীবন বুকে আগলে রেখেছিলেন। আমি ভালো রেজাল্ট নিয়ে ইন্টার পাস করলাম এবং আশ্চর্যজনকভাবে আমার চান্স হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ। মনির আর আমার শাশুড়ি পাড়া শুদ্ধ মানুষকে মিষ্টি খাইয়ে বেড়ালেন। মনির আমার মাথায় হাত ধরে বললেন, রেনু, তুমি কি চাও কও, যা চাইবা তাই দিব। আমি মনিরকে জড়িয়ে ধরে বললাম, আমার সব পাওয়া হয়ে গেছে। একজন প্রতিষ্ঠিত ডাক্তার হিসেবে আমাকে সবাই চেনে। ছাত্রছাত্রীদের সামনে আমার জীবন কাহিনী বলতে গিয়ে কখন চোখ ভিজে গেছে টেরও পাইনি। মনির আর খুদে ব্যবসায়ী নেই, একজন নামকরা ব্যবসায়ী হয়েছে। শাশুড়ি মা আর আমার নিজের মানসিক অসুস্থ মা দুজনে আমার কাছে থাকেন। তো আমার দাদি মরণাপন্ন, লিভার সিরিজে আক্রান্ত, আর আজকাল তারে তোজকের ভয় তাড়িয়ে বেড়ায়। আমার পাগলি মায়ের পা ধরে কেঁদে বুক ভাসিয়ে ফেলেন। আমার মা মাফ না করলে নাকি আল্লাহ মাফ করবেন না। আবার বাবা মাথা নিচু করে থাকেন। মা ছেলে মিলে কি এমন অন্যায় করেছিলেন? সবার মনে এক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আমি অনেক আগেই জানতাম। কোনো অশরীর আত্মা এসে আমার মাকে আঘাত করে যায়নি। রক্তমাংসে গড়া মানুষরা এর চেয়েও ভয়ঙ্কর। সে আঘাত করে তার সবচেয়ে কাছের মানুষই যদি আঘাত না করে আগলে রাখে, তবে আমার মতো মানুষের জীবনটা স্বর্গ হয়ে উঠত। ভাগ্যিস সেই স্বর্গ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমার মায়ের দিকে তাকিয়ে ভাবি, একই পৃথিবীতে একই পরিবারে থেকে দুজন মানুষের নিয়তি কত ব্যবধান। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন।